একটা ঘটনাক্রমে দীর্ঘ 25 বছর পর লক ফ্যামিলির নতুন জেনারেশন তাদের পুরনো বাড়িতে বসবাস করতে আসে। প্রথমে এখানে তাদের সবকিছু ভালোই চলছিল। হঠাৎ তাদের পরিবারের সদস্যরা বাড়ির ভিতর এক এক করে অনেকগুলো ম্যাজিক্যাল চাবি খুঁজে পায়। এক একটা চাবির কাজ এক এক রকম। একটা চাবি আছে যেটা দিয়ে নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করে ফেলা যায়, আবার এমন একটা চাবি আছে যেটা দিয়ে নিজের চেহারাটাকেই পরিবর্তন করে ফেলা যায়। এইরকম আরো অসংখ্য চাবি খুঁজে পায় তারা। প্রথমে সবাই চাবিগুলো মজার ছলে ব্যবহার করলেও ধীরে ধীরে তাদের জীবনে নামতে থাকে একের পর এক দুর্ভোগ। তারা বুঝতে পারে এই চাবিগুলো হাতে পাওয়ার জন্য পাগল হয়ে আছে এক ইভিল এনার্জি। তারা কি পারবে ইভিল এনার্জি থেকে চাবিগুলো রক্ষা করতে? আর এই চাবিগুলোই বা তাদের বাড়িতে কিভাবে আসলো? বিভিন্ন ম্যাজিক্যাল কি এবং এ সম্পর্কে আরও অনেক কিছু জানতে হলে আপনাদেরকে দেখতে হবে লক অ্যান্ড কি। ম্যাথিসন শহরের বিখ্যাত লক পরিবারের প্রধান ব্যক্তি মিস্টার র্যান্ডেল লক তার নিজেরই এক স্টুডেন্টের হাতে খুন হয়েছে। খুনটা হয়েছে তার স্ত্রী নিনা লকের চোখের সামনে। নিনা জানেও না কেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। শুধু হত্যার আগে ওই হত্যাকারী মিস্টার র্যান্ডেল লকের কাছে তাদের পুরনো বাড়ি সম্পর্কে জানতে চাইছিল। নিজের স্বামী হত্যার কারণ খুঁজতে নিনা তার 2 ছেলে টেইলর লক ও বডি লক এবং এক মেয়ে কিনজি লককে নিয়ে ম্যাথিসন শহরে তাদের পুরনো বাড়িতে বসবাস করতে আসে, যেটা সাধারণভাবে কি হাউস নামে পরিচিত। সেখানে র্যান্ডেল লকের ছোট ভাই ডঙ্কিন লক তাদের থাকার বন্দোবস্ত করে দেয়। নতুন শহর, নতুন জায়গা, নতুন কলেজ, অচেনা সব মানুষজন। এসব কারণে এখানে এসে টাইলর আর কিনজির খুব মন খারাপ হয়। কিন্তু সবার ছোট বডি এই নতুন জায়গাটা ভীষণ এনজয় করতে থাকে। সে সারা বাড়ি ঘুরতে ঘুরতে বাড়ির কোণে পুরনো পরিত্যক্ত কুয়োটার কাছে আসে। কুয়োটা বডির খুব পছন্দ হয়, তাই সে সেটার একটা ফটো তোলে, কিন্তু প্রিন্ট হতে সেটা কুয়োর মধ্যে পড়ে যায়। বডি তখন চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে পিছনে ফিরে দেখে তার তোলা ফটোটা কেউ যেন কুয়োর মধ্য থেকে তুলে সযত্নে বাইরে রেখে দিয়েছে। বডি তো এটা দেখে অনেক অবাক। সে কুয়োর ভিতর তাকিয়ে জিজ্ঞেস করে এখানে কেউ আছে কিনা। একটু পর কুয়োর ভিতর থেকে মেয়েলি কণ্ঠে একটা আওয়াজ আসে। এটা শুনে বডি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সে বাসায় এসে সবাইকে ব্যাপারটা জানায়, কিন্তু সবাই মনে করে এটা বডির মনের ভুল। কিন্তু বডি তো জানে এটা তার মনের ভুল না, তাই সে পরে আবারও সেই কুয়োটার কাছে যায়। তারপর কুয়োর ভিতর তাকিয়ে আবারও জানতে চায় এখানে কেউ আছে কিনা। তখন ভিতর থেকে একটা মেয়ে বলে উঠে, আমি এখানে আছি বডি। বডি তখন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন মেয়েটা বলে তুমিই তো আমাকে জাগিয়েছো বডি। তারপর সে বডিকে জিজ্ঞেস করে সে তাদের বাড়িতে কোনো কি খুঁজে পেয়েছে কিনা। বডি জিজ্ঞেস করে কিসের কি? তখন মেয়েটা বলে তোমাদের বাড়িতে অসংখ্য ম্যাজিক্যাল কি আছে। এক এমন কি আছে যেটার সাহায্যে তুমি ভূত হয়ে ঘুরে বেড়াতে পারবে, কোনোটা দিয়ে তুমি তোমার চেহারা পাল্টে ফেলতে পারবে। আবার একটা আছে যেটার সাহায্যে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারবে। বডি এসব শুনে তো অনেক অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে আমি চাবিগুলো কিভাবে খুঁজে পাবো? মেয়েটা বলে তুমি চাবিগুলোর মধ্যে থেকে একটা ফিসফিস আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র বিশেষ লোকেরাই এই আওয়াজ শুনতে পায়। হঠাৎ কিঞ্জির ডাক শুনতে পেয়ে বডি সেখান থেকে চলে আসে। আসার সময় মেয়েটা বডিকে নিষেধ করে দেয় সে যেন তার ব্যাপারে কাউকে কিছু না বলে। বডি বাসায় আসার পর হঠাৎ একটা ফিসফিস আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা লক্ষ্য করে কিঞ্জির রুমে গিয়ে দেখে এটা কিঞ্জির ব্রেসলেট থেকে আসছে। এই ব্রেসলেটটা মিস্টার র্যান্ডেল লক কিঞ্জিকে দিয়েছিল। বডি ব্রেসলেটটা হাতে নিয়ে একটু খেয়াল করতেই দেখে ব্রেসলেটের ডিজাইনের মধ্যে একটা চাবি বসানো। বডি চাবিটা খুলে নিয়ে ভাবতে থাকে এটা কিসের চাবি। সে চাবিটা হাতে নিয়ে বলে আমি আইসক্রিম খেতে চাই। বডি ভেবেছিল এটা বললে হয়তো তার সামনে আইসক্রিম চলে আসবে, কিন্তু তেমন কিছুই হয়নি। এবার সে রুমের দরজার লকের মধ্যে চাবিটা ঢুকিয়ে দরজা খুলতেই দেখে সে ম্যাথিসনের সবচেয়ে বড় আইসক্রিমের দোকানে চলে এসেছে। মানে সে খুলেছিল তার রুমের দরজা, কিন্তু দরজা খুলে ওপাশেই দেখে আইসক্রিমের দোকান। আসলে বডি যে কিটা পেয়েছে সেটা হচ্ছে অ্যানিহয়ার কি। এটার সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। মানে এই অ্যানিহয়ার কিটা আপনি আপনার দরজা লকের মধ্যে ঢুকিয়ে যদি মনে মনে ভাবেন যে আমি আমার ক্রাশের বাড়িতে যেতে চাই, তাহলে দরজাটা খুললে আপনি দেখবেন ওপাশে আপনার ক্রাশের বাড়ি। বডি তো এটা দেখে অনেক খুশি। সে দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে দরজা খুলে আবার রুমে চলে আসে। বডি কিঞ্জিকে এই চাবির ব্যাপারটা জানায়, কিন্তু কিঞ্জি তো এটা বিশ্বাসই করতে চাচ্ছে না। সে বডিকে বলে আচ্ছা তুমি আমাকে আইফেল টাওয়ারের উপরে নিয়ে চলো তো। এবার বডি চাবি দিয়ে দরজা খুলে দেখে কিসের আর আইফেল টাওয়ার, ওপাশে তো কিছুই নেই। তার মানে চাবিটা কাজ করেনি। বডি বুঝে উঠতে পারছিল না চাবিটা কাজ করলো না কেন। রাতে বডি কিচেনের বেসিনের মধ্যে থেকে আরো একটা চাবি খুঁজে পায়, যেটার মধ্যে একটা আয়না আঁকা ছিল। বডি চাবি দুটো নিয়ে আবার কুয়োটার কাছে আসে। সে মেয়েটার সামনে অ্যানিহয়ার কি কাজ করলো না কেন সেটা জানতে চায়। মেয়েটা বলে তুমি কি আগে কখনো আইফেল টাওয়ার দেখেছো? তুমি এটার সাহায্যে কোথাও ঢুকতে চাইলে আগে তোমাকে সেই জায়গায় ঢোকার দরজাটা একবার দেখে নিতে হবে। তুমি তো আগে কখনো আইফেল টাওয়ারের দরজা দেখোনি, তাই কিটা তখন কাজ করেনি। এবার বডি মেয়েটাকে অপর কিটার ব্যাপারে জিজ্ঞেস করে যেটা সে মেশিনের মধ্যে পেয়েছিল। মেয়েটা তখন তাকে বলে এটা হচ্ছে মিরর কি। এটা তুমি তোমার মাকে দিও, এটার সাহায্যে তোমরা তোমাদের বাবার সাথে দেখা করতে পারবে।
এটা শুনে বডি তার রুমে এসে মিরর কিটা মিররের কাছে নিতেই দেখে সেখানে একটা কি হোল তৈরি হয়েছে। বডি কি হোলের মধ্যে কিটা প্রবেশ করায়, কিন্তু সে সেখানে তেমন কোনো পরিবর্তনই দেখতে পেল না। একটু পর সে মিররের মধ্যে হাত দিতেই দেখে তার হাত ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে এটার সাহায্যে মিররের ভিতর যাওয়া যায়। বডি তখন তার মাকে ডেকে এনে ব্যাপারটা বলে। নিনা মিররের সামনে এসে দাঁড়াতেই দেখে মিররের মধ্য থেকে সে নিজেই নিজেকে ভিতরে আসার জন্য ইশারা করছে। নিনা এটা দেখে সম্মোহিত হয়ে মিররের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সেখান থেকে আর বের হতে পারে না। এবার বডি দৌড়ে ওই কুয়োটার কাছে যায়। আবার সে সেখানে মেয়েটাকে জোরে জোরে ডাকতে থাকে তাকে সাহায্য করার জন্য। এবার মেয়েটা প্রথমবারের মতো অন্ধকারের ভিতর থেকে উপরে উঠে আসে। সে বডিকে বলে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদি তুমি আমাকে এনিহয়ার কিটা দিয়ে দাও। বডি তখন তাকে এনিহয়ার কিটা দিয়ে দেয় আর বলে, তুমি তো বলেছো মিরর কি দিয়ে আমরা আমাদের বাবার সাথে দেখা করতে পারবো, কিন্তু এখন তো আমার মা ভিতরে আটকা পড়েছে। মেয়েটা বলে, ওটা হচ্ছে এক এমন জায়গা যেখানে শত্রুদেরকে বন্দি করে রাখা যায়। এটা বলে সে এনিহয়ার কি দিয়ে দরজা খুলে সেখান থেকে চলে যায়। বডি তখন বুঝতে পারে যে মেয়েটা তার সাথে প্রতারণা করেছে। সে এবার বাড়িতে এসে টাইলর আর কিঞ্জিকে সবকিছু জানায়। টাইলর তখন কোমরে একটা দড়ি বেঁধে মিররের ভিতর ঢুকে সেখান থেকে নিনাকে খুঁজে বের করে। তারপর কিঞ্জি আর বডি মিলে তাদের দুজনকে সেখান থেকে টেনে বের করে আনে। কিন্তু অবাক করা বিষয় হলো, মিরর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এতক্ষণ ধরে যা যা হলো এসব কিছুই নিনার মনে নেই। আসলে এই ম্যাজিক্যাল কিগুলোর একটা বৈশিষ্ট্য হলো প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বড় কেউ এই কি দ্বারা সংগঠিত কোনো ম্যাজিক মনে রাখতে পারে না। কিঞ্জি, টাইলর আর বডি তো এসব জানতো না, তাই তারা খুব অবাক হয়। এবার আমি আপনাদেরকে ওই মেয়েটার ব্যাপারে একটু বলি। ওই মেয়েটা আসলে একটা ডজ। এর সম্পর্কে বিস্তারিত সামনে বলা হবে। আপাতত এটা জেনে রাখুন যে ডজ হচ্ছে মূলত একটা শয়তান। সে যে কোনো মূল্যে কি হাউসের সমস্ত কিগুলো হাসিল করতে চায়, কিন্তু প্রবলেম হচ্ছে ডজ কখনো কোনো লকের কাছ থেকে কি ছিনিয়ে নিতে পারবে না। মানে কেউ তাকে স্বইচ্ছায় কিগুলো না দিলে সে লক ফ্যামিলির কারো কাছ থেকে কিগুলো জোর করে নিতে পারবে না। তাই সে কিগুলো পাওয়ার জন্য বডিকে ব্যবহার করতে চাইছে। মিরর কিয়ের ঘটনাটা ঘটার পর টাইলর বডির কাছ থেকে মিরর কিটা নিয়ে নেয়। কিঞ্জি তাকে অ্যানিহয়ার কিয়ের কথা জিজ্ঞেস করলে সে বলে কিটা তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আসলে বডি ডজের ব্যাপারে এখনো কাউকে কিছু বলেনি। সে চায় যেহেতু সে ডজকে জাগিয়েছে সেহেতু সে নিজেই তাকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলবে। বডি রাতে সারা বাড়ি হেঁটে হেঁটে ডজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে আবারও একটা ফিসফিস আওয়াজ শুনতে পায় এবং সে আওয়াজটা লক্ষ্য করে গিয়ে আরেকটা নতুন কি খুঁজে পায়। এই কিটার উপরে একটা হেড আঁকা ছিল। কিটার নাম হচ্ছে হেড কি। এটার সাহায্যে যে কারো মাইন্ডে প্রবেশ করা যায়, কিন্তু বডি তো এসব জানে না। তাই সে এই চাবিটার কাজ কি সেটা খুঁজতে থাকে। সে ঘুরে ঘুরে বাড়ির দরজাগুলোর কি হোলের মধ্যে চাবিটা ঢুকিয়ে চেক করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। এদিকে আমরা দেখতে পাই অ্যালি নামের একজন নিনার সাথে পরিচিত হতে এসেছে। অ্যালি তাদের প্রতিবেশী এবং মিস্টার র্যান্ডেল লকের কলেজ লাইফের ফ্রেন্ড। নিনা অ্যালিকে দেখে চিনতে পারে, কারণ সে র্যান্ডেল লকের বন্ধুদের গ্রুপ ফটোতে অ্যালিকে দেখেছিল। নিনা অ্যালির সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়, কারণ তার ছেলেমেয়েরা স্কুল কলেজে চলে গেলে সে সারা বাড়িতে একাই থাকে। অ্যালি তাকে জানায় সে তার ছেলে রুফাসকে নিয়ে লক হাউসের পাশেই থাকে। আর হ্যাঁ, বডির সাথে কিন্তু অলরেডি রুফাসের পরিচয় হয়েছে এবং তারা বন্ধুর মতো হয়ে গিয়েছে। রুফাস দেখতে একটু বোলাবালা টাইপের হলেও অত্যন্ত মেধাবী। আচ্ছা, বন্ধুর কথা যেহেতু আসলো, আপনাদেরকে টাইলর আর কিঞ্জির বন্ধুদের ব্যাপারে একটু বলে নেই, কারণ তাদের রোলও খুব ইম্পর্টেন্ট। তো টাইলর আর কিঞ্জি যেহেতু একই কলেজে ভর্তি হয়েছে তাই তাদের ফ্রেন্ডরাও অনেক মিউচুয়াল। তবে এদের মধ্যে গেব, ইডেন, স্কট আর ব্রেজেলের সাথে কিঞ্জির একটু সখ্যতা গড়ে উঠেছে। স্কট তার বন্ধুদেরকে সাথে নিয়ে একটা শর্ট ফিল্ম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করবে গেব আর নায়িকার চরিত্রে অভিনয় করবে ইডেন। ইডেন মেয়েটা একটু টমবয় টাইপের, মানে সে কাউকে তেমন একটা কেয়ার করে না। আর স্কট তো ফিল্ম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কিঞ্জির সাথে লাইন মারারও চেষ্টায় আছে। অপরদিকে টাইলর জাবি, লোগান আর জ্যাকির সাথে বন্ধুত্ব ফাটিয়েছে এবং সে জ্যাকিকে পছন্দও করে, মানে ফিউচারে তাদের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে আর কি। তো বন্ধুদের পরিচয় পর্ব শেষ, এবার আমরা অন্যদিকে আসি। নিনা একদিন টাইলর আর কিঞ্জির কলেজের ফি দেওয়ার জন্য সেখানে গেলে জো নামের একজন টিচারের সাথে তার পরিচয় হয়। জো নিনাকে জানায় তিনি তার স্বামী র্যান্ডেল লকেরও টিচার ছিলেন। এটা শুনে নিনা বলে, ও তাই নাকি, তাহলে তো আপনি অ্যালি, লুকাস আর ওর সব বন্ধুদেরকেও চেনেন। আসলে র্যান্ডেল তার বন্ধুদের ব্যাপারে কখনো নিনাকে কিছুই বলেনি, সে শুধুমাত্র তাদেরকে ফটোতেই দেখেছে। তাই নিনা জোকে র্যান্ডেলের বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করে। জো বলে, অবশ্যই, আমি ওদের চিনব না কেন, ওরা সবাই কলেজে একসাথেই থাকতো, কিন্তু ওদের সাথে যা হয়েছে তা খুব দুঃখজনক। এটা বলে জো ক্লাস নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। নিনা আসলে বুঝতেই পারেনি জো কিসের কথা বলল, তাই সে বাড়ি এসে অ্যালিকে ডেকে এনে জিজ্ঞেস করে যে জো কিসের ব্যাপারে বলছিল। তখন অ্যালি বলে, কলেজ লাইফে তাদের কয়েকজনের একটা ফ্রেন্ড গ্রুপ ছিল, তারা সবাই সবসময় একসাথেই থাকতো। একদিন তারা অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে সমুদ্রের পাশে একটা সি কেভে যায়। তাদের জোয়ার ভাটা সম্পর্কে তেমন কোনো আইডিয়াই ছিল না। তারা যখন কেভের ভিতরের দিকে যায় তখন সমুদ্রে জোয়ার এসে পুরো কেভ পানিতে ভরে যায় এবং সেখানে পানিতে ডুবে তাদের 3জন ফ্রেন্ডের মৃত্যু হয়।
নিনা অ্যালির কাছে এটা শুনে ডঙ্কিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ডঙ্কিন বলে এসব ব্যাপারে তার তেমন কিছুই মনে নেই, কারণ সে ছোট হওয়াতে তার ভাই তার সাথে তেমন একটা মিশতো না। নিনা এবার খুব অবাক হয়, রেন্ডেলের লাইফের এত বড় একটা ঘটনা অথচ এই ব্যাপারে ডঙ্কিন কিছুই জানে না। আর রেন্ডেলও কখনো নিনার সাথে এসব কিছু শেয়ার করেনি। নিনার কাছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগতে থাকে। অন্যদিকে বডি তার পাওয়া নতুন কিটা শহরের একটা অ্যান্টিক শপে নিয়ে যায়, আর শপম্যানকে জিজ্ঞেস করে তিনি এই ধরনের কি সম্পর্কে কোনো কিছু জানেন কিনা। তখন শপম্যান বলে, এটা তো দেখতে অনেকটা 17 শতকের কিয়ের মতো। দাঁড়াও, আমার কাছে কিছু পুরনো কি আছে, তুমি সেগুলো নিয়ে যাও, এইগুলো আমার কোনো কাজে আসে না। শপম্যান যখন শেলফ থেকে কিগুলো নিচ্ছিল তখন বডি শপম্যানের গাড়ির পিছনে একটা কি হোল তৈরি হয়ে যেতে দেখে। তার মানে বডির নতুন কিটা মানুষের গাড়ে কাজ করবে। বডি তাড়াতাড়ি করে বাড়ি এসে একটা ছোট মিরর নিয়ে তার গাড়টা একটু দেখে। বডি তখন দেখে কিটা তার গাড়ের কাছে নিতেই সেখানে একটা কি হোল তৈরি হয়ে যায়, কিন্তু বডি তখন ভয়ে কিটা ইউজ করেনি। কিছু সময় পর ডজ এনিহয়ার কি এর সাহায্যে বডির রুমে চলে আসে। সে বডিকে জিজ্ঞেস করে বডি আর কোনো নতুন কি খুঁজে পেয়েছে কিনা। বডি তখন নতুন কি পাওয়ার কথাটা অস্বীকার করে। তখন ডজ তাকে শাসিয়ে যায় যে সে যেন সবগুলো কি খুঁজে বের করে তাকে দিয়ে দেয়, না হলে সে বডির অনেক বড় ক্ষতি করে ফেলবে। এটা বলে ডজ আবার সেখান থেকে চলে যায়। একটু পর আমরা বডিকে হেড কিটে ইউজ করতে দেখি। এটা করতেই সে সেই জায়গায় একদম ফ্রিজ হয়ে যায় এবং তার জায়গায় আর একটা বডি দাঁড়িয়েছিল। দ্বিতীয় বডি রুমের মধ্যে থাকা একটা ট্যাঙ্ক ওপেন করে এবং এর ভিতরে তাকিয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে টাইলর আর কিঞ্জি বাড়ি এসে বডিকে তার রুমে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে এসে বডিকে ডাকতে থাকে। তখন দ্বিতীয় বডি ট্যাঙ্ক থেকে বেরিয়ে টাইলর আর কিঞ্জিকে ট্যাঙ্কের ভিতর আসতে বলে। কিঞ্জি আর টাইলর বডির কথা মতো ট্যাঙ্কের ভিতরে ঢুকে বিশাল একটা আর্কেড রুমে চলে আসে। বডি তাদেরকে জানায় তারা তিনজন এখন বডির মাইন্ডের ভিতর আছে। জি হ্যাঁ, আগেই বলেছিলাম এই হেড কিটের সাহায্যে মানুষ তার শরীর ছেড়ে মাইন্ডের মধ্যে প্রবেশ করতে পারে। আর প্রত্যেকের মাইন্ড একটা পার্টিকুলার শেপে থাকে এবং সেটার মধ্যে ওই ব্যক্তির স্মৃতিগুলো আলাদা আলাদাভাবে স্টোর করা থাকে। মানে আমরা মোবাইলের মেমোরিতে যেভাবে আলাদা আলাদা ফোল্ডার করে গান, মুভি, ফিক্সার সবগুলো আলাদাভাবে সাজিয়ে রাখি, এখানেও ঠিক একইভাবে প্রত্যেকটা মেমোরি আলাদা আলাদাভাবে সাজানো থাকে এবং সেই সাথে এখানে মানুষের ফিলিংসগুলোও হিউম্যান ফর্মে থাকে। একটু পর তারা তিনজন বডির মাইন্ড থেকে বেরিয়ে আসে এবং দ্বিতীয় বডি প্রথম বডির গার্ড থেকে কিটা বের করে নিতেই প্রথম বডি স্বাভাবিক হয়ে যায় আর দ্বিতীয় বডি গায়েব হয়ে যায়। টাইলর বডিকে জিজ্ঞেস করে সে এই কিগুলো কিভাবে পাচ্ছে। তখন বডি তাদেরকে জানায় সে একটা ফিসফিস সাউন্ড শুনতে পায় এবং সেটা লক্ষ্য করে গিয়ে সে কিগুলো খুঁজে পায়। কিঞ্জি বডির কাছ থেকে হেড কিটা নিয়ে নিজের কাছে রেখে দেয়, কারণ বডি কখন কি করে বসে তার ঠিক নেই। বডি এবার তাদেরকে ডজের ব্যাপারে বলে। তখন কিঞ্জি আর টাইলর বলে, তুমি চিন্তা করো না, আবার যদি ওই মহিলাটা আসে তাহলে তুমি আমাদেরকে ডাক দিও। এদিকে অন্য একটা সিনে আমরা দেখতে পাই ডজ ক্যাফেতে বসে ইন্টারনেটে মার্ক সো নামের কারো একজনের অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করছে। অবশেষে সেই ইন্টারনেটে মার্কের বাড়ির একটা ফটো পায়। ডজ এনিহয়ার কি এর মাধ্যমে ক্যাফে থেকে সরাসরি মার্কের বাড়িতে চলে আসে, কিন্তু এখানে এসে দেখে পুরো বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। ডজ বাইরে এসে কয়েকটা স্থানীয় ছেলেকে দেখতে পায় যাদের একজনের গলায় একটা কি ঝুলছিল। সে ছেলেটাকে জিজ্ঞেস করে সে চাবিটা কোথায় পেয়েছে। তখন ছেলেটা জানায় সে এটা এখানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে পেয়েছে। ডজ তখন ছেলেটার কাছ থেকে চাবিটা ছিনিয়ে নেয় এবং তাকে মেরে ফেলে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মার্ক আসলে কে আর এই ডজটাও বা কে। আমি এর পরবর্তী এপিসোডগুলোতে সবকিছু ক্লিয়ার করে দিব, কারণ কাহিনী ধীরে ধীরে আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অন দ্য আদার সিন আমরা দেখি রাতে কলেজ পার্টি শেষে একটা ছেলে কিঞ্জিকে খুব বিরক্ত করছিল। এটা দেখে টাইলর সেখানে প্রতিবাদ করতে আসলে টাইলরের সাথে ছেলেটার মারামারি লেগে যায়। টাইলর ছেলেটাকে সেদিন খুব বাজেভাবে মেরে আহত করে ফেলে, এমনকি কিঞ্জি টাইলরকে থামাতে আসলে সে কিঞ্জিকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে কিঞ্জি খুব ভয় পেয়ে যায়, কারণ টাইলর এমনভাবে ছেলেটাকে মারছিল যেন তার নিজের প্রতি নিজেরই কোনো কন্ট্রোল নেই। এই ঘটনার পর কিঞ্জি বুঝতে পারে যে তার বাবার মৃত্যুর পর টাইলরের মধ্যে একটা বিষণ্ণতা জেঁকে বসেছে এবং এই একই বিষণ্ণতা কিঞ্জির মধ্যেও কাজ করে। সে তার বাবার মৃত্যুর পর থেকে কোনো কিছুতেই আর স্বাভাবিক হতে পারছে না। তাই সে টাইলরকে এসে বলে তাকে হেড কিটা দিতে, কারণ কিঞ্জি তার নিজের মাইন্ডে ঢুকে দেখতে চায় সেখানে আসলে কি চলছে। টাইলর বলে, আমার মনে হয় না তুমি এটা একা করতে পারবে, আমিও যাব তোমার সাথে। তখন টাইলর আর কিঞ্জি একসাথে কিঞ্জির মাইন্ডে প্রবেশ করে। কিঞ্জির মাইন্ড একটা বড় মলের ফর্মে ছিল। এখানে তার সমস্ত মেমোরিগুলো খুব অর্গানাইজ ভাবে সাজানো আছে। কিঞ্জি তার বাবার মেমোরি দেখতে চায়, তাই সে একটা মাল্টি কালার রুমে প্রবেশ করে। সেখানে ছোট ছোট কালারফুল বক্সের মধ্যে তার বাবার সাথে কাটানো মেমোরিগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। কিঞ্জি একটা বক্স নিয়ে সেখানে তার ছোটবেলার একটা মেমোরি দেখে, যেখানে র্যান্ডেল ছোট্ট কিঞ্জিকে ঘুম পাঠানোর জন্য গল্প শোনাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কিঞ্জি ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং তারা অন্য একটা মেমোরিতে চলে আসে। সেখানে তারা ঠিক কিঞ্জির মতো দেখতে একটা মনস্টারকে দেখে, যেটা ছিল কিঞ্জির বয়ের একটা হিউম্যান ভার্সন। মানে এটা ছিল কিঞ্জির মধ্যে থাকা বয়। এটা দেখে কিঞ্জি আর টেইলর দুই ভাই বোন আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে।
কিঞ্জি বুঝতে পারে যে তার মাইন্ডের ভিতর আটকে থাকা ভয়ের কারণেই তার মধ্যে সবসময় বিষণ্ণতা কাজ করে। কারণ যেদিন র্যান্ডেলক তার স্টুডেন্ট স্যামের হাতে খুন হয়েছিল সেদিন কিঞ্জি ভয় পেয়ে ঘরের মধ্যে লুকিয়েছিল। অন্য একটা সিনে আমরা দেখি নিনা আর অ্যালি কোথাও বসে গল্প করছে, আর অ্যালি নিনাকে তার হালচাল জিজ্ঞেস করে। তখন নিনা বলে, আমরা তো আছি সবাই সবার মতো ব্যস্ত। অন্যদিকে বডি শুনলাম সে লক হাউসের কুয়োটার কাছে কোনো একটা মেয়ের গলার আওয়াজ শুনেছে, তাই সে সারাদিন এখন সেটা নিয়ে বিজি থাকে। এটা শুনে অ্যালি একটু চমকে যায়, তার মানে অ্যালি ডজের ব্যাপারে কোনো কিছু জানে। এদিকে আমরা বডিকে দেখি সে রাতের বেলা হঠাৎ কি এর শব্দ শুনতে পায়। সে শব্দটা লক্ষ্য করে গিয়ে একটা পোর্ট্রেটের মধ্যে লুকোনো একটা কি খুঁজে পায়। কিটার মধ্যে একটা মাথার খুলি আঁকা ছিল। বডি এই চিহ্নটা আগে থেকে তার স্টাডি রুমের একটা দরজায় দেখেছিল, তাই সে কিটা দিয়ে ওই দরজাটা খোলে। দরজাটা খুলে বাইরে পা রাখতেই সে দেখে তার আত্মাটা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। বডি এখন যে কিটা পেয়েছে সেটা হচ্ছে গোস্ট কি। বডি বুঝতে পারে এই চাবির সাহায্যে শরীর থেকে আত্মাকে আলাদা করা যায়। সে এবার খুশিতে পুরো বাড়ি চক্কর দিতে থাকে। বডি পুরো এরিয়া চক্কর দিতে দিতে একটা কবরস্থানে এসে পৌঁছায়। এটা ছিল লকদের পারিবারিক কবরস্থান। এখানে এসে বডির চেম্বারলিন লক নামের একজনের সাথে পরিচয় হয়। এই চেম্বারলিন হচ্ছে বডির অনেক পুরনো পূর্বপুরুষ। বডি চেম্বারলিনকে তার পরিচয় দেওয়ার পর চেম্বারলিন তাকে জানায় তার বাবা এবং আঙ্কেল ডঙ্কিন আগে গোস্টকে ইউজ করে তার সাথে দেখা করতে আসতো। বডি চেম্বারলিনের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার সময় সে কেউ একজনকে অন্ধকারের মধ্যে কুয়োটার দিকে যেতে দেখে। বডি তাকে ফলো করে সেদিকে গিয়ে দেখে এটা অ্যালি। অ্যালি কুয়োটার কাছে গিয়ে লুকাস নামের কাউকে ডাকতে থাকে, কিন্তু কুয়ো থেকে কোনো উত্তর আসেনি। এখানে বলে রাখা ভালো, লুকাস ছিল অ্যালির বয়ফ্রেন্ড এবং রেন্ডেলের বন্ধু। অ্যালি নিজেই বলেছিল লুকাস পানিতে ডুবে মারা গিয়েছে এবং এটা সবাই জানে, তাহলে সে এখানে এসে কাকে ডাকছে। অন্যদিকে টাইলর বাড়িতে এসে স্টাডি রুমে বডিকে পড়ে থাকতে দেখে সে ভেবেছিল বডি মারা গিয়েছে, কারণ তার আত্মা শরীরেই ছিল না। একটু পর বডি তার শরীরের মধ্যে ফিরে আসে আর টাইলরকে সবকিছু বলে। টাইলর বডিকে বলে, আচ্ছা ড্যাড যদি এই কিগুলো ব্যবহার করে থাকে তাহলে তিনি আমাদেরকে এর ব্যাপারে কখনো কিছু বলেননি কেন? বডি বলে, হয়তো তিনি ভুলে গিয়েছিলেন, অথবা তিনিও ওই কুয়োটার মধ্যে থাকা মহিলাটাকে ভয় পেত, তাই তিনি আমাদেরকে এসব থেকে দূরে রাখতে চেয়েছিলেন। অন্য একটা দৃশ্যে আমরা নিনাকে দেখি সে শুয়ে শুয়ে র্যান্ডেলের অনেক পুরনো একটা ফটো অ্যালবাম দেখছিল। হঠাৎ একটা পেজে সে কিছু ওমেগা সাইন দেখতে পায়। এটা দেখে নিনার কোফালে চিন্তার বাস পড়ে যায়, কারণ স্যাম যখন র্যান্ডেলকে হত্যা করার জন্য গুলি করছিল তখন স্যামের হাতেও একটা ওমেগা সাইন আঁকা ছিল। একই সময় আমরা কিঞ্জিকে জঙ্গলের ভিতর হেডকিটা ইউজ করতে দেখি। সে হেডকি ইউজ করে তার মাইন্ডের ভিতর গিয়ে তার মধ্যে থাকা বয়ের যে হিউম্যান ভার্সনটা ছিল তাকে মেরে মাটি চাপা দিয়ে দিচ্ছে, আর ডজ আড়ালে লুকিয়ে লুকিয়ে সেটা দেখছে। এখানে এপিসোড 3 এর সমাপ্তি হয়। ভিডিওর পরবর্তী পার্টে লক হাউসের অনেক রহস্যই খোলাসা করা হবে, কারণ কাহিনী এবার জমতে শুরু করে দিয়েছে।